মুভির শুরুতে চাঁদকে দেখানো হয়, যেখানে 1969 সালে মানবজাতি প্রথমবার চাঁদের মাটিতে পা রেখেছিল এবং সেখানে নিজেদের জাতীয় পতাকা স্থাপন করে এক টুকরো পাথরের ওপর ভিনগ্রহীদের উদ্দেশ্যে একটি বার্তা লিখে রেখে আসে যে তারা সমগ্র মানবজাতির পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে এসেছে। এরপরই চাঁদের মাটিতে মহাকাশচারীদের পায়ের ছাপ দেখানো হয়, যেখানে হঠাৎ একটা অস্বাভাবিক নড়াচড়া শুরু হয় এবং দেখতে দেখতে চাঁদের মাটি যেন কাঁপতে শুরু করে। ঠিক তখনই একটি বিশাল কালো ছায়া পুরো চাঁদকে ঢেকে ফেলে এবং পৃথিবীর দিকে এগিয়ে আসে। এই ছায়াটি ছিল একটি বিশাল এলিয়েন স্পেসশিপের, যার আকার ছিল 550 কিলোমিটার জুড়ে এবং যার ওজন ছিল চাঁদের 1/4 সমান। সেই এলিয়েন মাদারশিপটি অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। এই সময় পৃথিবীর নিউ মেক্সিকোতে অবস্থিত একটি মহাকাশ গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা এক অদ্ভুত সংকেত গ্রহণ করেন, যেটা দেখে তারা অত্যন্ত উৎসাহিত হয়ে ওঠেন। সংকেতের বিশ্লেষণ করে তারা জানতে পারেন এটি একটি বৃহৎ বস্তু থেকে আসছে, যা পৃথিবী থেকে 3,75,000 কিলোমিটার দূরে চাঁদের কাছে অবস্থিত। কিন্তু সেই সংকেতটি ডিকোড করার জন্য বিজ্ঞানীরা মাথা ঘামিয়ে ফেললেও কিছুই বুঝে উঠতে পারেন না। এমনকি আমেরিকার স্পেস কমান্ডের বিজ্ঞানীরাও সেই সংকেত বুঝতে ব্যর্থ হন। তারা ধরে নিতে থাকেন যে সেই বিশাল বস্তুটি হয়তো কোনো উল্কাপিণ্ড হতে পারে, কিন্তু তারা লক্ষ্য করেন যে বস্তুটি সরল রেখায় চলার বদলে বারবার থেমে যাচ্ছে। তখনই বিজ্ঞানীদের মনে সন্দেহ জাগে যে এটা কোনো উল্কাপিণ্ড নয়, বরং একটি এলিয়েন শিপ। এই ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে সিকিউরিটি ফোর্সের সদস্যরা হোয়াইট হাউসে প্রেসিডেন্টকে খবর দেন এবং প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে সুরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। তখনও অনেকেই মনে করছিলেন এটা শুধুই একটা উল্কাপিণ্ড, যেটা পৃথিবী ছুঁয়ে চলে যাবে। কিন্তু ঠিক তখনই সেনাবাহিনীর কিছু অফিসার সেখানে আসে এবং স্যাটেলাইটে তোলা ছবি দেখিয়ে নিশ্চিত করে যে একটি এলিয়েন মাদারশিপ পৃথিবীর কক্ষপথে এসে থেমে গেছে। শুধু তাই নয়, সেই মাদারশিপ থেকে 36টি বিশাল এলিয়েন শিপ বেরিয়ে এসেছে, যার প্রতিটির প্রস্থ 15 কিমিরও বেশি, এবং তারা মাত্র 25 মিনিটের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে চলেছে। এই খবর শুনে উপস্থিত সকলের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে ডেফকন 3 অ্যালার্ম জারি করেন, যা আমেরিকার সশস্ত্র বাহিনীর জন্য এক যুদ্ধ প্রস্তুতির সংকেত। এদিকে শহরের একটি কেবল টিভি কোম্পানির স্যাটেলাইট টেকনিশিয়ান ডেভিড খবর পান যে কেবল টিভির সম্প্রচারে ব্যাঘাত ঘটছে। পরে ডেভিড জানতে পারেন যে এই বিঘ্নগুলো এলিয়েনদের পাঠানোর সংকেতের কারণে হচ্ছে, যা তাদের স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে এই ব্যাঘাত ঘটাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞ ডেভিড সেই সংকেতগুলোকে বাইনারি সিকোয়েন্সে রূপান্তর করেন এবং বোঝার চেষ্টা করতে থাকে। এই সময় দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আকাশে অস্বাভাবিক কালো মেঘ জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সেই মেঘের আড়াল থেকে বিশাল এলিয়েন শিপ বেরিয়ে এসে বিভিন্ন দেশের বড় শহরগুলোর উপর স্থির হয়ে যায়। এই দৃশ্য দেখে সাধারণ মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সেই বিশাল এলিয়েন শিপগুলো দেখে প্রেসিডেন্ট সহ সকল সুরক্ষা কর্মকর্তাদের চোখ বিস্ময়ে ফেটে পড়ে। সুরক্ষা কর্মকর্তারা প্রেসিডেন্টকে কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলেন, কিন্তু প্রেসিডেন্ট এমন একজন মানুষ ছিলেন না যে নিজের নাগরিকদের বিপদে ফেলে গিয়ে লুকিয়ে পড়বেন, বরং তিনি শহরের মানুষদের শান্তভাবে শহর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ার অনুরোধ করেন। এই মুহূর্তে শহরে মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন স্টিভ তার প্রেমিকা জ্যাসমিনের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঘুমিয়েছিলেন। জ্যাসমিন একজন ক্লাব ড্যান্সার এবং এক সন্তানের একক মা হলেও স্টিভ তাকে খুব ভালোবাসত এবং খুব শিগগিরই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হঠাৎ ভোরে একটা ভূমিকম্পের মতো ঝাঁকুনি অনুভব করে স্টিভ এবং জ্যাসমিন বাইরে গিয়ে দেখে তাদের শহরের আকাশে বিশাল এলিয়েন শিপ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায়। যদিও স্টিভ কিছুদিনের ছুটিতে ছিলেন, তবুও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি আবার ডিউটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে তার প্রেমিকাকে প্রতিশ্রুতি দেয় যে সব ঠিক হয়ে গেলে সে অবশ্যই ফিরে এসে তাকে নিয়ে যাবে। এই প্রতিশ্রুতি দিয়ে সে এয়ারফোর্স বেজে ফিরে যায়। অন্যদিকে ডেভিড এলিয়েনদের পাঠানো সংকেত পুরোপুরি ডিকোড করে জানতে পারেন এলিয়েনরা মানুষেরই স্যাটেলাইট ব্যবহার করে প্রতি 6 ঘন্টা অন্তর নিজেদের শিপগুলিকে এক নির্দিষ্ট অবস্থানে নিয়ে যাচ্ছে, এবং যখন সমস্ত শিপ নির্ধারিত অবস্থানে পৌঁছাবে তখন তারা মানবজাতির উপর আক্রমণ চালাবে। আর এখন আক্রমণ শুরু হতে মাত্র 6 ঘন্টা বাকি। এই তথ্য জানার পর ডেভিড তার সহকর্মীদের শহর থেকে বেরিয়ে যেতে বলে এবং নিজেও দ্রুত সেখান থেকে রওনা দেয়। ডেভিড সোজা তার বাবা জুলিয়াসের কাছে যায়, কিন্তু সে তার বাবাকে নিয়ে শহর ছেড়ে পালায় না, বরং জুলিয়াসকে নিয়ে সোজা হোয়াইট হাউসের দিকে রওনা হয়। ডেভিডের প্রাক্তন স্ত্রী কেনি হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন।
যদিও তাদের বহু বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছিল, তবুও ডেভিড এখনও তাকে ভালোবাসত। সে তাকে বিপদের মধ্যে রেখে যেতে পারত না। ডেভিড ও জুলিয়াস কোনোভাবে ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে হোয়াইট হাউসে পৌঁছায়। সেখানে গিয়ে ডেভিড কনিকে কল করে এবং বিপদের ব্যাপারে জানায়। এরপর কিনি সাথে সাথেই ডেভিডকে প্রেসিডেন্টের সাথে দেখা করায়। ডেভিড প্রেসিডেন্টকে এলিয়েনদের পুরো পরিকল্পনার কথা বুঝিয়ে দেয় এবং জানায় যে শহর খালি করার জন্য এখন আর মাত্র 28 মিনিট সময় বাকি আছে। এটা শুনে প্রেসিডেন্ট দ্রুত অ্যাকশন নেন এবং পুরো শহর খালি করার নির্দেশ দেন। প্রেসিডেন্ট তার স্ত্রীকেও ফোন করেন, যিনি তখন শহরের নাগরিকদের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট তাকেও দ্রুত শহর ছেড়ে যাওয়ার জন্য বলেন। এই সময়ে দেখা যায় যে মিলিটারি ওয়েলকাম ওয়াগন নামের একটি মিশনের অধীনে সেনাবাহিনী এলিয়েন শিপে সাদর অভ্যর্থনা জানানোর চেষ্টা করছে। ঠিক তখনই প্রেসিডেন্ট, যিনি এখন এলিয়েনদের আসল উদ্দেশ্য বুঝে ফেলেছেন, সেই মিশন বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু হঠাৎ করে এলিয়েন শিপ খুলে যায় এবং সেই হেলিকপ্টারগুলোর উপর আক্রমণ চালিয়ে সেগুলো ধ্বংস করে ফেলে। এই ঘটনার পর প্রেসিডেন্ট এক মুহূর্ত দেরি না করে শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের মেয়ে এবং বিশেষ কয়েকজন লোককে নিয়ে দ্রুত নিজের বিমানটির দিকে রওনা হন। সেই বিমানে ডেভিড ও তার বাবা জুলিয়াসও ছিল। অন্যদিকে শহরের ভিশন বিচের একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে কিছু মানুষ এলিয়েনদের পৃথিবীতে আগমনের আনন্দে উৎসব করছিল। তারা ভাবছিল এলিয়েনরা নিশ্চয় বন্ধুত্ব নিয়ে এসেছে। কিন্তু ঠিক তখনই সেই বিল্ডিংয়ের উপরে থাকা এলিয়েন শিপের দরজা খুলে যায়। এই দৃশ্য দেখে উপস্থিত সবার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। আর পরের মুহূর্তেই সেই এলিয়েন শিপ থেকে আগুনের ঝলক বের হতে শুরু করে, যা পুরো বিল্ডিং এবং তাতে থাকা সব মানুষকে পুড়িয়ে ছারখার করে দেয়। সেই এলিয়েন শিপ থেকে নিরন্তর বের হওয়া আগুন শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে শুরু করে এবং একে একে শহরের সবকিছু আগুনে পুড়ে ভস্ম হয়ে যেতে থাকে। এই শহরেরই এক রাস্তা জ্যামে আটকে ছিল জ্যাসমিন, তার সন্তান এবং কুকুর নিয়ে। সে যখন দেখে আগুনের স্রোত তার দিকেই আসছে, তখন সে কোনোভাবে সন্তান এবং কুকুরটিকে নিয়ে একটি ট্যানেলের মেনটেন্স রুমে গিয়ে আশ্রয় নেয়। এদিকে প্রেসিডেন্টের বিমানও কোনোমতে আগুন থেকে বেঁচে উড়ে যেতে সক্ষম হয়। এইভাবে এলিয়েনরা একই সময়ে পৃথিবীর সব বড় বড় শহর যেমন লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই ইত্যাদি শহরগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এরপরের দিন সকালে প্রেসিডেন্ট তার অসহায় দেশের নাগরিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছিলেন। ঠিক তখনই তিনি খবর পান যে তার স্ত্রী শহর ছাড়তে ব্যর্থ হয়েছেন। এই খবর পাওয়ার পর যেন গোটা দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আমেরিকান এয়ারফোর্সের একটি বিশাল দল এলিয়েনদের উচিত শিক্ষা দিতে রওনা হয়। সেই দলে নেতৃত্ব দিচ্ছিল ক্যাপ্টেন স্টিভ। তারা একের পর এক মিসাইল ছুড়ে এলিয়েন শিপগুলোর উপর আক্রমণ চালাতে থাকে। এলিয়েন শিপটি একটি শক্তিশালী অদৃশ্য ঢালের দ্বারা ঘেরা ছিল, যা মিসাইলগুলি শিপে আঘাত করার আগেই ধ্বংস করে দেয়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেই শিপ থেকে বহু এলিয়েন যুদ্ধবিমান বেরিয়ে আসে এবং পাল্টা আক্রমণ চালাতে শুরু করে। কিন্তু স্টিভ ও তার সৈনিকরাও পিছিয়ে থাকে না। তারা ধারাবাহিকভাবে মিসাইল ছুড়তে থাকে। কিন্তু এলিয়েনদের যুদ্ধ বিমানগুলিতেও ঢাল থাকায় তাদের ধ্বংস করা যায় না। আর এলিয়েনদের যুদ্ধ বিমান একে একে সমস্ত ফাইটার প্লেনকে ধ্বংস করে দেয়। তবুও স্টিভ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। সে একটি যুদ্ধ বিমানকে ঘূর্ণায়মান লাটিমের মতো নিজের পেছনে ঘুরতে বাধ্য করে এবং শেষে এমনভাবে ধাক্কা খাওয়ায় যে সেই এলিয়েন যুদ্ধ বিমানটি ক্র্যাশ করে যায়। যদিও স্টিভ নিজেও বিপদে পড়ে, সে ইঞ্জেকশন সিটের সাহায্যে নিজেকে বের করে ফেলে। এলিয়েনরা এখানেই থামে না। তারা একটি এয়ারফোর্স বেসে আক্রমণ করে এবং প্রায় সব সৈনিককে হত্যা করে। এই যুদ্ধে স্টিভের এক ঘনিষ্ঠ বন্ধুও মারা যায়। বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে স্টিভ রাগে পাগলের মতো হয়ে ওঠে এবং ক্র্যাশ হওয়া বিমানে থাকা এলিয়েনটিকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। তারপর সেই এলিয়েনটিকে প্যারাশুটের ভেতরে ভরে টেনে হিঁচড়ে মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে বিমানে বসে থাকা প্রেসিডেন্ট তাদের সৈনিকদের মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত হন। তখন প্রতিরক্ষা মন্ত্রী প্রেসিডেন্টকে এলিয়েনদের উপর পারমাণবিক হামলা চালানোর পরামর্শ দেন। কিন্তু তখনই ডেভিড এসে পড়ে এবং এই প্রস্তাবে তীব্র আপত্তি জানায়। সে জানায়, যদি পারমাণবিক হামলা করা হয় তাহলে এই পৃথিবী আর বসবাসযোগ্য থাকবে না। এতে এলিয়েনদের কোনো ক্ষতি না হলেও মানবজাতির পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই কথায় প্রতিরক্ষা মন্ত্রী ও ডেভিডের মধ্যে তর্ক শুরু হয় এবং প্রেসিডেন্টও মাথা নিচু করে চুপ করে যান। তখন জুলিয়াস এসে তার ছেলের পক্ষ নিয়ে বলেন, আজ ডেভিডই তো সবার প্রাণ বাঁচিয়েছে, যাতে সবাই মিলে এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করতে পারে।
কিন্তু সবাই মিলে পৃথিবীকে বাঁচানোর বদলে তা ধ্বংস করার পথেই এগোচ্ছে। জুলিয়াস তখন খোঁচা দিয়ে বলে, সরকার অতীতে যেমন বোকামি করেছিল তেমনি আজও করছে। 1950 সালে যখন মেক্সিকোর রসওয়েলে একটি এলিয়েন শিপ ভেঙে পড়েছিল, তখনও তারা সেই তথ্য লুকিয়ে রেখেছিল। সেই এলিয়েন শিপটিকে আজও গোপনে এরিয়া 51-এ রেখে দেওয়া হয়েছে। যদি সরকার সেই সময়েই এই এলিয়েনের হুমকির কথা সবাইকে জানাতো, তাহলে হয়তো অনেক আগেই বাঁচার পথ খুঁজে ফেলা যেত। এটা শুনে প্রেসিডেন্ট হেসে বলেন, এমন কোনো ঘটনা আগে কখনো ঘটেনি। এগুলো সব পুরনো গুজব ও সংবাদ মাধ্যমের বানানো গল্প। এরিয়া 51 বলে কোনো জায়গায় নেই। ঠিক তখনই প্রতিরক্ষামন্ত্রী একটি বিস্ময়কর সত্য ফাঁস করেন। তিনি বলেন, জুলিয়াস যা কিছু বলেছে সবই সত্য। অবাক করার বিষয় হলো, প্রেসিডেন্টকেও এরিয়া 51 সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল। এই তথ্য শুনে প্রেসিডেন্ট ভীষণ রেগে যান এবং সাথে সাথেই এরিয়া 51-এর উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেন। ওদিকে স্টিভ মরুভূমির মধ্য দিয়ে সেই এলিয়েনটিকে টেনে নিয়ে যাচ্ছিল এবং প্রচণ্ড গরমে বিরক্ত হয়ে এলিয়েনটির ওপর নিজের রাগ ঝাড়ছিল। ঠিক তখনই সে দেখতে পায় বেশ কিছু গাড়ি নিয়ে একটি দল তার দিকে এগিয়ে আসছে। সেই গাড়িগুলোর মধ্যে একটি ছিল রাসেলের, যে একসময় এয়ার ফোর্সের পাইলট ছিল। সে তার সন্তান এবং সঙ্গীদের নিয়ে একটি নিরাপদ জায়গার খোঁজে বের হয়েছে। রাসেল দাবি করে, আজ থেকে 10 বছর আগে এলিয়েনরা তাকে অপহরণ করেছিল। সে ঘটনার পর থেকে সে মদের নেশায় ডুবেছিল এবং এলিয়েনদের ওপর প্রতিশোধ নেওয়ার জ্বালায় পুড়ছিল। রাসেল দেখে যে স্টিভ একটি এলিয়েনকে ধরাশায়ী করেছে। এতে সে খুশি হয়ে স্টিভকেও নিজের দলে নিয়ে নেয়। স্টিভের প্লেন ক্র্যাশ হবার আগে সে কিছুটা দূরে গোপন এরিয়া 51-এর ঘাঁটি দেখতে পেয়েছিল, যা কোনো মানচিত্রেই ছিল না। স্টিভ এবার সবাইকে সেই গোপন ঘাঁটির দিকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে প্রেসিডেন্টের বিমানটিও এরিয়া 51-এ ল্যান্ড করে। ডক্টর ওকেন তাদের সেই এলিয়েন শিপটি দেখান, যা 40 বছর আগে রসওয়েলে ভেঙে পড়েছিল। সেই সময় থেকেই তারা এই শিপের উন্নত প্রযুক্তিকে বোঝার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত তারা শিপটি পুনরায় চালু করতে পারেনি। কিন্তু এখন শিপটি কিছুটা কাজ করতে শুরু করেছে, যার মানে হলো এটি মাদারশিপ থেকে শক্তি পাচ্ছে। এরপর ডক্টর ওকেন সবাইকে সেই এলিয়েন দেখান যাদের সেই শিপে পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে 2 জন এলিয়েন শিপ ভেঙে পড়ার সময় মারা গিয়েছিল, আর 3য় জন 2 সপ্তাহ পরে ল্যাবরেটরিতে মারা যায়। ডক্টর ওকেন জানায়, এলিয়েনরা দেখতে মানুষের চেয়ে অনেকটাই আলাদা হলেও তাদের দেহ মানুষের তুলনায় অনেক বেশি দুর্বল। সেই কারণেই তারা সবসময় শক্তিশালী বায়োমেকানিক্যাল আর্মার পরে থাকে, যাতে সহজে তাদের হত্যা করা না যায়। এই এলিয়েনরাও মানুষের মতোই দেখতে ও শুনতে পারে, কিন্তু সবচেয়ে বিশেষ বিষয় হলো তারা টেলিপ্যাথির মাধ্যমে, অর্থাৎ মনের শক্তি দিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে পারে, কোনো শব্দ ছাড়াই। ডক্টর ওকেন আরও জানায়, এলিয়েনরা মানুষের মতোই গরম ও ঠান্ডা অনুভব করতে পারে এবং অক্সিজেনেই বেঁচে থাকে। পৃথিবীর পরিবেশ তাদের জন্য একদম উপযোগী, এ কারণেই তারা পৃথিবী দখল করতে চায়। এলিয়েনদের সম্পর্কে এত কিছু জেনে সবাই হতবাক হয়ে যায়। প্রেসিডেন্ট ডেভিডের দক্ষতা ও সম্মান দেখে এলিয়েন প্রযুক্তি বোঝার দায়িত্ব তাকেই অর্পণ করেন। এদিকে স্টিভ বাকি লোকদের নিয়ে সেই অচেতন এলিয়েনটিকে নিয়ে এরিয়া 51-এ পৌঁছে যায়। তারপর ডক্টর ওকেন তার টিম নিয়ে সেই এলিয়েনের অপারেশন শুরু করেন। যখন তারা এলিয়েনের বায়োমেকানিক্যাল আর্মার খুলতে থাকে, তখন হঠাৎ সেই এলিয়েন জোরে চেঁচিয়ে ওঠে, যার ভয়ে সবার হৃৎপিণ্ড যেন মুখে উঠে আসে। ঠিক সেই সময় এলিয়েনটি চোখ খুলে ফেলে এবং ডক্টর ওকেনের দিকে তাকিয়ে টেলিপ্যাথির মাধ্যমে তার মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। সে পুরো অপারেশন রুমে তাণ্ডব চালায় এবং সমস্ত ডাক্তারদের নির্মমভাবে হত্যা করে ফেলে। তবে রুমটি লক থাকায় এলিয়েন সেখান থেকে বেরোতে পারে না। ঠিক তখনই প্রেসিডেন্ট ও বাকি নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছে যায়। তারা দেখে যে এলিয়েন ওকেনের মস্তিষ্কে প্রবেশ করে তার মুখ দিয়ে নিজের কথা বলছে। এলিয়েন বারবার নিজেকে মুক্ত করার দাবি করে যাচ্ছিল। এটা দেখে প্রেসিডেন্ট তার সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেন। তিনি বলেন, যদি এলিয়েনরা মানুষের সঙ্গে কথা বলতো, তাহলে মানুষ ও এলিয়েন একসাথে শান্তিপূর্ণভাবে পৃথিবীতে থাকতে পারত। কিন্তু এলিয়েনটি শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব সরাসরি অস্বীকার করে দেয়। যখন প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করেন, তোমরা মানুষদের থেকে কি চাও, তখন এলিয়েন মিনিমামভাবে বলে, আমরা তোমাদের মৃত্যু চাই। এই কথা বলে এলিয়েন এবার প্রেসিডেন্টের মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করে। এটা দেখে নিরাপত্তা বাহিনী গুলি করে এলিয়েনটিকে ঝাঁঝরা করে দেয়। এলিয়েন যখন প্রেসিডেন্টের মস্তিষ্কে ঢুকছিল, তখন প্রেসিডেন্টও তার চিন্তাধারা পড়ে ফেলেন। এর মাধ্যমে তিনি জানতে পারেন যে এই এলিয়েনরা পঙ্গপালের মতো বিশাল সংখ্যায় মহাকাশে ঘোরাফেরা করে এবং পৃথিবীর মতো গ্রহগুলোর প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে সে গ্রহ ধ্বংস করে দেয়। এটা জানার পর প্রেসিডেন্ট প্রচণ্ড রেগে যান এবং এলিয়েনদের বিরুদ্ধে পারমাণবিক হামলার আদেশ দেন।
ওদিকে স্টিভের বিশ্বাস ছিল যে জ্যাসমিন এখনো বেঁচে আছে, তাই সে মিলিটারি ক্যাম্প থেকে একটি হেলিকপ্টার চুরি করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ভাগ্য ভালো সে জ্যাসমিনকে সঠিক ও সুস্থ অবস্থায় খুঁজে পায়। সেই বেঁচে যাওয়া লোকদের দলের মধ্যেই প্রেসিডেন্টের স্ত্রীও ছিলেন, যিনি খুব খারাপভাবে আহত হয়েছিলেন। স্টিভ তখন সবাইকে নিয়ে আবার এরিয়া 51-এ ফিরে আসে। তারপর নিরাপত্তা বাহিনী পারমাণবিক হামলা শুরু করে। তাদের একটি মিসাইল এলিয়েন শিপের একদম কাছে গিয়ে বিস্ফোরিত হয়। এমন ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটে যে চারপাশে কুয়াশার মতো ধোঁয়া ছেয়ে যায়। সবার ধারণা ছিল এই পারমাণবিক মিসাইল এলিয়েন শিপকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু ধোঁয়া সরলে তারা দেখে মিসাইল এলিয়েন শিপের একটুকুও ক্ষতি করতে পারেনি। এটা দেখে সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে। এই সময় প্রেসিডেন্ট আরেকটি ধাক্কা খায়, যখন সে জানতে পারে যে তার স্ত্রী শরীরের অভ্যন্তরীণ আঘাতের কারণে আর বেশি দিন বাঁচবে না। এদিকে নিজের ভালোবাসার পৃথিবীকে পারমাণবিক হামলায় ধ্বংস হতে দেখে ডেভিড দুঃখে মদ খেয়ে সব জিনিস ছুঁড়ে ফেলতে শুরু করে। তখন তার বাবা সেখানে এসে তাকে সান্ত্বনা দেন এবং ঘরে গিয়ে আরাম করার পরামর্শ দেন, যাতে তার ঠান্ডা না লেগে যায়। ঠিক তখনই ঠান্ডা শব্দটা শুনে ডেভিডের মাথায় যেন একটা বিদ্যুৎ চমকে ওঠে। সঙ্গে সঙ্গে সে প্রেসিডেন্ট ও সমস্ত নিরাপত্তা বাহিনীকে নিয়ে এলিয়েন শিপের সামনে যায় এবং বুঝিয়ে বলে যে তাদের কাছে এখনও এলিয়েনদের হারানোর একটি উপায় রয়ে গেছে, আর সেই উপায় হলো ডেভিডের বানানো একটি বিশেষ কম্পিউটার ভাইরাস। যদি তারা সেই ভাইরাসটিকে এলিয়েনদের নিজেদের সিগন্যালের মাধ্যমে মহাকাশে থাকা তাদের মাদারশিপে ঢুকিয়ে দিতে পারে, তাহলে সব এলিয়েন শিপের অদৃশ্য ঢাল 1 মিনিটের জন্য নিষ্ক্রিয় হয়ে যাবে, আর তখনই তারা সেই শিপগুলিকে মিসাইল দিয়ে ধ্বংস করতে পারবে। এই কথা শুনেই সবাই ডেভিডকে জিজ্ঞেস করে সে কিভাবে ভাইরাসটিকে এলিয়েনদের মাদারশিপে পৌঁছাবে। তখন ডেভিড এরিয়া 51-এ রাখা এলিয়েন শিপটির দিকে ইশারা করে বলে যে তারা এই এলিয়েন শিপটিকেই ব্যবহার করবে, তবে এর জন্য ডেভিডের এমন একজন পাইলটের দরকার হবে যে তাকে নিয়ে ছোট এলিয়েন শিপ উড়িয়ে মাদারশিপের ভেতরে নিয়ে যেতে পারবে। এই কাজে ডেভিডের সঙ্গী হয় স্টিভ। তারা দুজন মিলে এই মিশন সফল করার সংকল্প করে। এরপর প্রেসিডেন্ট দেশের সমস্ত নিরাপত্তা বাহিনীকে তাদের নিজ নিজ এলাকায় থাকা এলিয়েন শিপগুলোর উপর আক্রমণ করার নির্দেশ দেন। কিন্তু আমেরিকার এয়ারফোর্সের কাছে এখনো পাইলটদের অভাব ছিল, তাই তারা এখন কিছু সাধারণ মানুষদেরও ডাক দেয় যারা প্লেন ওড়াতে জানত। এই সময় সামনে আসে রাসেল, যে তার অপহরণের প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল। শুধু তাই নয়, এই যুদ্ধে প্রেসিডেন্ট নিজেও অংশ নেন, কারণ তিনিও একসময় এয়ারফোর্সের পাইলট ছিলেন। এভাবেই তাদের একটি শক্তিশালী এয়ারফোর্স টিম তৈরি হয়। মিশনে যাওয়ার আগে স্টিভ জ্যাসমিনকে বিয়ে করে ফেলে। অন্যদিকে ডেভিড আর কোনির মধ্যে থাকা দূরত্ব ঘনিষ্ঠতায় পরিণত হয়। এরপর তারা মিশন শুরু করে এবং এলিয়েন শিপ নিয়ে মহাকাশের দিকে রওনা দেয়। তারা যখন মাদারশিপের কাছে পৌঁছায় তখন মাদারশিপ অটোমেটিকভাবে তাদের শিপকে নিজের ভেতর টেনে নিয়ে যায় এবং একটা নির্দিষ্ট জায়গায় স্থির করে রাখে। সেখান থেকে তারা দেখতে পায় এলিয়েনরা বিশাল সংখ্যার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর আগেই ডেভিড ভাইরাসটিকে মাদারশিপে আপলোড করে দেয় এবং এয়ারফোর্সকে আক্রমণের সিগন্যাল পাঠিয়ে দেয়। এরপর এয়ারফোর্স একটি মিসাইল ছোড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনও শিপের প্রতিরক্ষা ঢাল সক্রিয় ছিল, তাই মিসাইলটিও কোনো কাজ করে না। এটা দেখে সবাই খুব হতাশ হয়। জেনারেল সবাইকে ফিরে আসার নির্দেশ দেন, কিন্তু প্রেসিডেন্ট তা মানতে রাজি হন না। তিনি আবার চেষ্টা করেন। এবার ঢাল নিষ্ক্রিয় ছিল, তাই মিসাইল সরাসরি এলিয়েন শিপে গিয়ে আঘাত করে। এটা দেখে এলিয়েনরাও পাল্টা আক্রমণে তাদের ফাইটার জেট এবং বাহিনী পাঠিয়ে দেয়। এবার যুদ্ধ সমানে সমানে চলতে থাকে এবং এয়ারফোর্স এলিয়েনদের ভালো জবাব দিতে থাকে, কিন্তু এলিয়েনদের সংখ্যা বেশি হওয়ায় তারা ধীরে ধীরে জিতে যেতে শুরু করে। তারা সাধারণ মানুষের উপরও আক্রমণ করে এবং এয়ারফোর্সের অধিকাংশ প্লেন ধ্বংস করে দেয়। তবুও প্রেসিডেন্ট আর কিছু সৈনিক যুদ্ধ চালিয়ে যান। ঠিক তখনই একটি বিশাল এলিয়েন শিপ এরিয়া 51-এর একদম উপরে চলে আসে এবং আবার আগুন বর্ষণের জন্য শিপের প্রধান দরজা খুলে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ তখন তাদের ফাইটার জেটগুলোর সমস্ত মিসাইল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই রাসেল তার প্লেন নিয়ে হাজির হয়। সবাই রাসেলের মধ্যে সে এসে আসা দেখতে পায়। তবে যখন রাসেল তার মিসাইল ছোড়ার চেষ্টা করে, তখন দেখা যায় মিসাইল তার প্লেনেই জ্যাম হয়ে গেছে। এটা দেখে সবার আশা আবার ভেঙে যায়। কিন্তু রাসেল ছিল হার না মানা মানুষ। সে জেনারেলকে বলে যেন তার সন্তানদের জানানো হয় যে সে তাদের খুব ভালোবাসে। এতটা বলেই সে তার প্লেন নিয়ে এলিয়েন শিপের সেই জায়গায় গিয়ে ধাক্কা দেয় যেখান থেকে এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। এভাবে রাসেল নিজের জীবন উৎসর্গ করে এলিয়েন শিপের সেই অংশটি ধ্বংস করে দেয়। ওদিকে ডেভিড ও স্টিভ এলিয়েনদের মাদারশিপে নিউক্লিয়ার মিসাইল তাক করে। এরপর তাদের হাতে পালিয়ে আসার জন্য মাত্র 30 সেকেন্ড সময় থাকে। তারা সর্বোচ্চ গতিতে
এলিয়েনদের এড়িয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং ঠিক শেষ মুহূর্তে শিপ থেকে বেরিয়ে পড়ে। আর এলিয়েনদের মাদারশিপে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং পুরো শিপটা ধ্বংস হয়ে যায়। এইভাবে তারা এলিয়েনদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়ে পৃথিবীতে ফিরে আসে। প্রেসিডেন্ট স্টিভ আর ডেভিডকে তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে পুরো পৃথিবী এলিয়েনদের পরাজয়ের আনন্দে মেতে ওঠে এবং এই দৃশ্যের মধ্য দিয়েই এই সিনেমাটি শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে একটা লাইক পাওয়ার আশা করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।